আমার জন্ম হচ্ছে মানে জায়গাটা খুব কঠিন, রীতিমতো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাথার উপর একটা ছাদ দরকার। আমি কারখানাতে কাজ করতাম, গেঞ্জি ফ্যাক্টরিতে। কলকাতায় গিয়ে বুঝেছি ঘাড় ধাক্কা কাকে বলে, কলকাতায় গিয়ে বুঝেছি অপমান কাকে বলে। বিভিন্ন মন্দিরে বাটি নিয়ে ঘুরেছি, মানে ম্যাক্সিমাম দিন আমি বাসে ভাড়া দিতাম। অভিনয় ভীষণ ঘৃণা করি, গান নাচ অভিনয় এসব দিয়ে লাইফ। প্রসে লতা মঙ্গেশকরের কোনো দরকার নেই, আমাদের দেশে সচিন তেন্ডুলকারের কোনো দরকার নেই, আমাদের দেশে চার্লি চ্যাপলিনের কোনো দরকার নেই। প্রেমে পড়েছি বলতে প্রেমে পড়েছি হাতে দেখতে পাচ্ছি, কি বলবো, তাপসী মন আমার সাথে অবাকৃতি মিশালাম যখন কাজ করেছিলাম। মানুষ ভীষণভাবে বলেছিল যে অ্যামেচার যাত্রা জগতের বা মানে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যারা করছে, সুবীর চ্যাটার্জি না থাকলে আজ কুমার সঞ্জু হতো। শত্রু কমে যাবে, আমার সমালোচনা কমে যাবে, তার মানে আমার দুমুঠো ভাতের জন্য যে মাকে কাঁদতে হতো রোজ, সেই মায়ের শ্রাদ্ধের দিনে পোলাও মাংসের ভোজ। জীবন কাহিনী অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকের অতিথি যাত্রাশিল্পী কুমার সঞ্জু। নমস্কার, আমি অনির্বাণ। যাত্রাকথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা রয়েছি যাত্রাশিল্পী কুমার সঞ্জুর কাছে। দাদার কাছে জানবো তার জীবনের নানা জানা অজানা কাহিনী। নমস্কার। প্রথমে জেনে নেব জন্ম, ছোটবেলা ও বেড়ে ওঠার ব্যাপার। আমার জন্ম হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এখন ওটা ভাগ হয়ে গেছে। প্রথমে ভাগ হলো দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হলো ওটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঝাড়গ্রাম শিলদা ফলকার ডাঙ্গাতে আমার একটা প্রত্যন্ত গ্রামে জন্ম। ছোটবেলাটা ওখানে খানিকটা বেড়ে ওঠা। তারপর আমি চলে গেছিলাম ঝাড়খণ্ডে। আমার বাবা একটা আইসিসি কোম্পানিতে জব করতেন, ওখানে গিয়ে পড়াশোনাটা ওখানে ক্লাস 9 পর্যন্ত ওখানে করি। তারপর আবার বেঙ্গলে ফিরে আসি। বেঙ্গলে ফিরে এসে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এরগদা নিত্যানন্দ বিদ্যায়তন, ওখানে আমি মাধ্যমিক করি। শিলদাতে উচ্চ মাধ্যমিক করি। বাকি পড়াশোনাটা কলকাতায়, গ্রাজুয়েশনটা। কোন বয়সে মনে হলো আপনি অভিনয় করবেন? এটা ছোটবেলা থেকেই একটা মানে ব্যাপার ছিল যে আমি এই নাচ গান অভিনয় এগুলো আমার ভীষণ ইন্টারেস্টেড ছিল, ভীষণ ভালো লাগতো এবং এগুলো করতাম। পাড়ার নাটক, পাশের গ্রামে যাত্রা করতে যাওয়া বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহণ করা, থাকা, এগুলো ছোট থেকেই করতাম। কিন্তু ক্লাস 4 যখন আমি শিলদাতে একটা যাত্রা দেখেছিলাম, শ্রীমতী 420, কাকলিদি অনলদার। ওই যাত্রাটা দেখার পর পাগলামিটা আমার ভীষণভাবে বেড়েছিল এবং ওই যাত্রা দেখার পরে আমি নিজেকে ঠিক করেছিলাম যে যাত্রা শিল্পী হব, আর অন্য কোনো কিছু হব না। ক্লাস 4, শ্রীমতী 420। সিনেমা বা সিরিয়ালে না গিয়ে যাত্রাতে কেন আসতে ইচ্ছে হলো? এটাও একটা আমি বলবো যে ছোটবেলা থেকে ওই ক্লাস 4 থেকে যখন শ্রীমতী 420 দেখেছিলাম তখন থেকে ইচ্ছে ছিল যাত্রাটাই আমার লক্ষ্য, যাত্রাটাই আমার সমস্ত কিছু। যাত্রাটা আমি কবে ওই মঞ্চে অভিনয় করব। তো ওই প্ল্যাটফর্ম একটা আলাদা, সিনেমাটা, আর যাত্রাটা একটা আলাদা, মাধ্যমটা তো আলাদা। তো ওখানে ওই একটা ডায়লগ বলে আবার কাট হবে, এই যে অভিনয়ের যে ভেতরের ব্যাপারটা, এটা ঠিক আমার আমার কেন জানি না আমার ঠিক মনে হতো না। তো আমি যখন প্রথম কলকাতায় পা দেওয়ার পর, যখন আমি কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা ইন্দ্রাণী হালদারের ইনস্টিটিউট, একটা অভিনয় শিক্ষা কেন্দ্র, তো সেখানে যখন আমি ট্রেনিংটা নিলাম, তারপর আমি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছি। এখনো ফাঁকা পেলে আমি টুকটাক কাজ করি, কিন্তু ওগুলো লিড ক্যারেক্টার নয়, ভালো মানে ছোট ছোট ক্যারেক্টার। তো ওই ব্যাপারটা না আমার খুব মানে মানে মাথায় আমি নিতে পারি না, এই বসে থাকা সারাটা দিন, তারপরে একটা ডায়লগ বলবো, একটা ডায়লগ বলার পরে আবার অন্য ডায়লগে যেতে গেলে আবার আমাকে ক্যামেরা অ্যাঙ্গেল নিতে হচ্ছে। এই তো অভিনয়ের ওই ব্যাপারটা আমার ঠিক আসতো না, মানে আমি পারতাম না, হয়তো এটা আমার দুর্বলতা, আমি পারি না। তো আমার ওই ধৈর্যটা ওখানে ওই সারাদিন বসে থেকে কয়েক লাইন ডায়লগ বলবো, এটা ঠিক আমার পোষাতো না। তাই যাত্রাটা আমার কাছে একদম ঠিকঠাক। সিনেমা বা সিরিয়ালে আসতে ইচ্ছা করে না? আসতে ইচ্ছে করে না এটা বলবো না, যদি কোনো ভালো অফার পাই নিশ্চয়ই কাজটা করব, কিন্তু আগে যাত্রার যখন অফ টাইম থাকবে তখন যদি ভালো অফার পাই, অনেকেই বলে
কিন্তু সময়ের জন্য পেরে উঠি না। যদি ভালো অফার পাই তো নিশ্চয়ই করব, চেষ্টা করব। আপনার করা প্রথম যাত্রাপালা কি? আমার যাত্রাপালা প্রথম বিশ্ববাণী যাত্রা সংস্থা, শাশুড়ি নাম্বার 1 নাটকের নাম ছিল, মানে যাত্রার নাম ছিল। ওখানে মীনাক্ষী গোস্বামী টপ ক্যারেক্টারে ছিল, মানে লিড ক্যারেক্টারে। তো ওখানে আমি একটা ছোট্ট ক্যারেক্টার পেয়েছিলাম প্রথম বছর, 2007 সাল ওটা ছিল। আমার একটা ক্যাবলা চরিত্র ছিল, সেখানে শ্যামল চক্রবর্তী আমাদের ডিরেকশন ছিলেন। ওই ক্যাবলা চরিত্র করার পরেই আমি তারপর আজকে এই কুমার সঞ্জু। যাত্রা জীবনে এসে স্ট্রাগল কতটা করতে হয়েছে? স্ট্রাগল তো সবাইকেই করতে হয়, আমিও করেছি, এখনো করছি। সারাটা জীবন স্ট্রাগলটা করতেই হবে, স্ট্রাগলের কোনো শেষ নেই, স্ট্রাগলের কখনো শেষ হয় না। এখনো শিখছি, চেষ্টা করছি, স্ট্রাগল করছি। তবে হ্যাঁ, প্রথম এই আজকে এখানে যে বসে আছি, এই যে মাইক তুমি আমার মুখের দিকে দিয়েছো, এখান পর্যন্ত আসার আগে একটা সাংঘাতিক পিরিয়ড গেছে আমার। ওটা কি বলবো, ওটা অনেকেই জানেন। মানে মানে জায়গাটা খুব কঠিন, জায়গাটা খুব শক্ত। মানে একটা জায়গা করা, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এখানে একটা জায়গা করা, তো নিজেকে প্রকাশ করা, আমি কিভাবে করব বা আমার ভিতরে কি আছে সেটা কখন দেখাবো, কিভাবে দেখাবো, দেখানোর পর আবার কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর ওটাকে যে ব্যবহার করবে, এটার জন্য তো আমাকে অপেক্ষা করতে হয়েছে। তো এটা অনেকটা এটার উপরও ডিপেন্ড করে, কপালটার উপর। আর সেই সঙ্গে নিজের চেষ্টা, নিজের সাধনা, আর ধৈর্য, বড় হওয়ার মানসিকতা, একাগ্রতা, এগুলো তো খুব দরকার। তো স্ট্রাগলটা কখনো শেষ হয় না আমার মনে হয়। একটা শিল্পীর জীবনে শেষ দিন পর্যন্ত স্ট্রাগলটা করতে হয়। স্ট্রাগল এখনো আছে, আগেও ছিল, আগে খুব কঠিন ছিল, এখনো কঠিন। এখন যত দিন যাচ্ছে তত আরো কঠিন কঠিন স্ট্রাগলটা করতে হচ্ছে। এখন তো অনেক দায়বদ্ধতা, অনেক কর্তব্য, অনেক দায়িত্ব বেড়ে গেছে। কারণ এখন মানুষ কুমার সঞ্জুকে চিনেছে, কুমার সঞ্জুর অভিনয় দেখতে যাচ্ছে। তো সেখানে কুমার সঞ্জুর প্রতি অনেকটা আশা নিয়ে যাচ্ছে যে আজকে একটা ভালো কিছু দেখবো। তো ওখানে তখন আমার মনে হয় যে তাই তো দিতে পারবো, তো ভালোটা মানুষের মনে একটু জায়গা করতে পারবো তো, একটু ছুঁতে পারবো তো। তো এই ব্যাপারটা সবসময় মাথার মধ্যে একটা কাজ করে। তো এখন আরো বেশি করে টেনশনে থাকি, আর মানে খুব টাইট থাকতে হয় এখন আরো। যে ভুলভাল বলে দিয়ে, ভুলভাল করে দিয়ে আমি ভুলভাল করে চলে আসবো একটু, মানে দায় সারা কাজ করতে, আর এখন পারি না, মানে হয় না, হবে না, এটা এই আর কি। আচ্ছা, নায়ক হতে কেন ইচ্ছা হলো, ভিলেন কেন নয়? অভিনেতা হওয়ার ইচ্ছা, নায়ক বা ভিলেনের স্বপ্ন ছিল না যে আমি নায়ক হব বা ভিলেন হব। আমি অভিনেতা, ভালো অভিনয় করব, এটাই স্বপ্ন ছিল। কিন্তু আমাকে ডিরেক্টর, প্রডিউসাররা হিরো করে দিয়েছে। এটার জন্য আমি দায়ী নই, এটার জন্য ওনারাই দায়ী। বা মানুষ, যাত্রা প্রেমী মানুষরা চেয়েছেন, আর ডিরেক্টর, প্রডিউসার আমাকে বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি ভালো অভিনেতা হতে, ভালো অভিনয়, মানে কাজটা ভালো করতে চাই, এটাই আমার স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব, এটাই। এমন কোন চরিত্রে অভিনয় করতে ইচ্ছা আছে যা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি? এই তো সবে শুরু, এই তো সবে 18টা বছর রানিং চলছে। আমি সমস্ত রকমের চরিত্র অভিনয় করতে চাই জীবনে। আমি যতদিন অভিনয় করব, সব ধরনের ক্যারেক্টার করব, দেখি আমি পারি কিনা মানুষের কাছে আমি প্রেজেন্ট করব নিজেকে, যে আমাকে এই চরিত্রটা দেখুন, আমি সেটা আমি কিভাবে কি করছি। যেমন পরাণ বন্ধুরে অন্ধ করেছি, চোখের জলের প্রতীক রাফ এন্ড টাফ, বাগদি ছেলের মতো, এবছর বাংলা বাজারের বাদশা। তো এক একটা প্রতি বছর আলাদা আলাদা রূপে আসছি আমি। তো এরকম যতদিন অভিনয় করব, প্রতি বছর আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা ধরনের ক্যারেক্টার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যে বললেন ঝাড়গ্রাম থেকে কলকাতা, এই যে জার্নিটা, কলকাতায় এসে যে স্ট্রাগল, একটা শহরের মানুষ, গ্রামের মানুষ, এই যে ব্যাপারটা, এটা কেমন ভাবে ফেস করেছেন? ভীষণ ভাবে, মানে এটা মানে রীতিমতো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, এরকম অবস্থা। কলকাতায় গিয়ে ঘুম থেকে উঠে এত এত গাড়ি, এইরকম বড় বড় বিল্ডিং, ওখানকার মানুষের কালচার, আর গ্রামের মানুষে আমি সেই হাওয়ায় চটি পরা ছেলে, জামা হাত গোটানো,
কলকাতায় থাকতে গেলে, কলকাতায় এসে কলকাতায় স্ট্রাগল করতে গেলে বা এখানে কিছু করতে গেলে, এখানে সব থেকে বড় কথা হলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাথার উপর একটা ছাদ দরকার, থাকার জায়গা। তো ওগুলো আমার কোনোটাই ছিল না। আমি কারখানাতে কাজ করতাম, গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করে ক্লাস করতে যেতাম, আবার ক্লাস করে কারখানায় ফিরে আসতাম। তারপরে বেশ কয়েকটা বছর আমি আমার দিদির বাড়িতে কাটিয়েছি, মাথার উপর একটু ছাদ পেয়েছিলাম। তারপর স্ট্রাগল করতে করতে আমি আমার নিজের করা, সেটা অনেক পরে। তো দিদির বাড়িতে যেটুকু আশ্রয় পেয়েছিলাম তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। যে থাকতে হবে, ওই যে আমার একটা টার্গেট, আমাকে কিছু করতে হবে, তাই থেকেছি। তো এখানে দিদিরা অনেক সাপোর্ট করেছিল বা হেল্প করেছিল যে আমাকে রাখার জন্য। একটা কারোর বাড়িতে তো বছরের পর বছর থাকা যায় না, কেউই এটা করে না, মানে এটা ভালো দেখায় না ঠিকঠাক। তো কারোর বাড়িতে যাওয়াটা বা থাকাটা, তাদের বাড়িতে খাওয়াটা, এটা ঠিক দেখায় না। তো আমি তবু জোর করে, যত লাজ লজ্জার মাথা খেয়ে হলো, আমি সেটা করেছি, থেকেছি। ভয়ে আতঙ্ক একটা ছিল সবসময়, তাই তো কে কি বলবে না বলবে, এটা তো সবসময় ভয় একটা কাজ করে। হ্যাঁ, শুনতেও পেতাম এদিক ওদিক থেকে, কিন্তু সেগুলোকে গায়ে না নিয়ে আমি মাথা নিচু করে মুখ বুজে থেকেছি। তার জন্য দিদির পরিবারকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে কয়েকটা বছর মাথার উপর ছাদটা দিয়েছিল। কাজ করতে করতে ক্লাস করতে যেতাম, তো রীতিমতো আমি না, আমার মাথা থেকে সব কোথায় যেন হারিয়ে যেত ব্যাপারগুলো। কলকাতায় গিয়ে কলকাতার মতো করে নিজেকে তৈরি করতে হবে। তারপর আমি যদি কলকাতার ছেলে হতাম তাহলে আমার এতটা অসুবিধা হতো না, কিন্তু আমি যেহেতু গ্রাম থেকে গেছি, তো আমার ওখানে গিয়ে কথা বললেই আমাকে যেন ধরে বলতো যে গ্রাম থেকে এসছে, একটা আঞ্চলিক ভাষার একটা প্রভাব। তো এইগুলো সাধনা করা, এইগুলো প্র্যাকটিস করা। আর কলকাতায় গিয়ে বুঝেছি যে আমি খিদে কাকে বলে, কলকাতায় গিয়ে বুঝেছি ঘাড় ধাক্কা কাকে বলে, কলকাতায় গিয়ে বুঝেছি অপমান কাকে বলে। মানে প্রতিটা পদক্ষেপে আমি অপমানিত হতাম, জানতাম না তো অনেক অনেক কিছু। মানে বাবাকে নিজেকে, মানে প্রথম থেকে অ আ ক খ থেকে শুরু করতে হয়েছে আমার। মানে যে একটা, যে আমি ওখানে গেছি মানে গিয়েই যে সবকিছু হয়ে যাবে তা তো নয়। আমাকে গ্রামের ওই ব্যাপারটাকে ভুলে গিয়ে কলকাতায় হাঁটা চলাটা, তার জামা প্যান্ট পরার স্টাইলটা, তার জুতোটা, তার ঘড়ি, তার চুলের স্টাইল, বা খাওয়া দাওয়া পছন্দ বন্ধুদের সঙ্গে যখন খেতাম সেটাকে নিয়েও কথা শুনতে হতো। তো ক্লাস করছি, ক্লাসটা করতে করতে যখন আমি একটা ক্লাসে থাকলে তো সবাই বন্ধু বান্ধব হয়ে যায়, কিন্তু বাকিরা সবাই কলকাতার। কিন্তু আমি তো, আমাকে সবাই গাইয়া, মেদিনীপুরিয়া, এরকম সব নানা রকম সব বলতো। ওরা সব গাড়ি করে করে আসছে, আমার কাছে তো পয়সা নেই, পয়সা পাবো কোথায় আমি? বাবা আমাকে ওই টাকাটাই দিয়েছিলেন যে কোর্স পের টাকাটা, কিন্তু বাকিটা আমাকে কলকাতায় ওই গেঞ্জি কারখানাতে কাজ করে মাসে 1500 টাকা দিত। কলকাতার বাজারে 1500 টাকা কিচ্ছু নয়, কিচ্ছু হতো। মাসে শেষে খেতে পেতাম না, টিফিন করতে পারতাম। যখন টিফিন করতে, সবাই যখন কারখানায় টিফিন করতো, তখন আমি রীতিমতো গঙ্গার ধারে গিয়ে মন্দিরে বসে থাকতাম, যদি একটু প্রসাদ পাই। এবং আবারও অনেক ঘটনা গেছে যে শনি মঙ্গলবারে কলকাতায় আমি বিভিন্ন মন্দিরে বাটি নিয়ে ঘুরেছি, মানে একটু সিন্নি প্রসাদ পাবো বলে। মানে সিন্নি প্রসাদটা কি সময়টা কাটাবো, 1500 টাকায় তো কলকাতায় কিছু হয় না। এই 2007 সালে, 2006 সালে 1500 টাকায় কলকাতায় 1500 টাকায় কিছু হয় না। টাকাটা দরকার, এখানে টাকা দরকার। এখানে থাকতে গেলে, এখানকার সবকিছুটাই মানে মেনটেন করতে গেলে তোমার এখানে একটা মাথার উপর ছাদ দরকার, এখানে একটা পরিবারের সাপোর্ট দরকার। কিন্তু আমার কোনোটাই ছিল না, কোনোটাই নয়। তো আমি এমনও গেছি যে শ্যামবাজার থেকে আমি মেট্রোতে উঠতাম টালিগঞ্জ। তো শ্যামবাজার থেকে মেট্রোতে উঠলে আমার 8 টাকা ভাড়া নিত। তো আমি তখন শোভাবাজার পর্যন্ত হেঁটে যেতাম। শোভাবাজার পর্যন্ত হেঁটে গিয়ে আমি ওখান থেকে যদি উঠি তাহলে অন্তত 1 টাকা হলেও তো কম হবে ভাড়াটা। তো সেই জন্যে শোভাবাজার পর্যন্ত হেঁটে গিয়ে মেট্রোতে যেতাম। আবার ম্যাক্সিমাম দিন আমি বাসে ভাড়া দিতাম না, মানে অ্যাক্টিং করছি, মানে বসে আছি। যেই কন্ট্রাক্টর এলো, কন্ট্রাক্টর এসেও আমাকে বলছে দাদা ভাড়াটা, হ্যাঁ হয়ে গেছে তো, মানে একদম স্মার্টলি বলে দিতাম। ও আমার থেকে অন্য লোকের কাছে চলে গেল। তো এরকম আমি বাসের প্রচুর ক্ষতি করেছি। আচ্ছা, ওখান থেকে কি ন্যাচারাল অভিনয়টা এসছে? এটা তো আমি বলতে পারবো না, এটা তো
প্রকৃতির উপর ন্যাচারাল অভিনয়টা মানে তোমাদের খুব ভালো লাগে বলো? যাত্রায় যে ন্যাচারাল অভিনয়টা দেখা যায়, সেই ন্যাচারাল অভিনয়টি কি ওখান থেকে এসছে মনে হয়? আমি ঠিক বলতে পারবো না উত্তরটা। মানে প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে? প্রকৃতির, এটা ন্যাচারাল, একদম মানে প্রকৃতির ব্যাপার এগুলো। আর আমি তো অনেক জায়গায় বলেছি যে আমি অভিনয় ভীষণ ঘৃণা করি, অভিনয়টা আমি ভীষণ ঘৃণা করি, সত্যি আমি ভীষণ ঘৃণা করি। অভিনয় থাকবে, আমি ওখানে অভিনয় করব, মানে ওই কথাটা আবার রিপিট করছি যে দর্শক আসনে বসে থাকা কোনো দর্শক বন্ধু যদি মনে হয় মঞ্চে কোনো শিল্পীর অভিনয় দেখে যে আমি অভিনয় করছি, এটা যদি দর্শকের মনে হয়, তার মানে শিল্পীটা আর্টিফিশিয়াল কাজ করছে। আর দর্শক আসনে বসে থাকা কোনো দর্শক বন্ধু যদি মনে হয় যে মঞ্চে কোনো শিল্পীর অভিনয় দেখে যে আমি রিয়েল কিছু দেখছি, আমি বাস্তব কিছু দেখছি, তার মানে শিল্পীটা ঠিকঠাক কাজ করছে। তো চরিত্রটার মধ্যে ঢুকে চরিত্রটাকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করতে হবে, বাস্তবতাটা থাকতে হবে, যাতে ও ফিল করে যে হ্যাঁ এটাই আমার কান্না দেখে, যাতে ওর কান্না পায়, বা আমি হাসছি যখন আমার হাসিতে, বা আমি কমেডি করছি তখন যাতে ওদের হাসি পায়, বা এই ব্যাপারগুলো মানে ভিতরের ব্যথা প্রকাশ করা আলাদা। তো এই যে ন্যাচারাল ব্যাপারটা, এটা কিন্তু আমার মনে হয়েছে যে আমার খুব ছোটবেলা থেকে কেউ শিখিয়ে দেয়নি, এটা খুব ছোটবেলা থেকে মনে হয়েছে যে আমি অভিনয়টা করবো না, আমি অভিনয়টা ভালো লাগে না, না 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 ওরে 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 এই টান দিয়ে সুর দিয়ে বা এই করে, না এটা করবো না। তো আমার ওই জন্য আমি যা এখানে বাড়িতে এবং আমি মঞ্চে যখন অভিনয় করব, আমার ওই চরিত্রটা কি ডিমান্ড করছে, চরিত্রটা কি হতে পারে, ওটাকে মাথায় রেখে দর্শকের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা। পরাণবন্ধু যাত্রাপালায় একটা ন্যাচারাল অভিনয় পাওয়া গেছে, দর্শক যেটা বলে, কিভাবে ন্যাচারাল জায়গাটা এসেছিল? ন্যাচারাল জায়গাটা এসেছিল সেটা উত্তর আমি দিতে পারবো না, ওটা তো দর্শক দিতে পারবে, কারণ যারা দেখেছে। ওটা করতে গিয়ে আমাকে প্রচন্ড হার্ড ওয়ার্কিং করতে হয়েছে। হার্ড ওয়ার্কিংটা হচ্ছে যে আমি যখন চরিত্রটা পাই, সুবিধা যখন আমাকে ফোনে ফোনে শোনাতেন গল্পগুলো এক একটা সিন লেখার পর, তারপর আমি লকডাউন চলছিল তো সেই সময়, তারপর কলকাতায় যখন এলাম, কলকাতায় লকডাউন যখন গাড়ি ঘোড়া চলতে শুরু করলো, তখন আমি কলকাতায় আসার পর শ্যামবাজারে 3টে অন্ধ ধূপকাঠি বিক্রি করতো। তো আমি সেটা দেখেছি ওদেরকে, যে ওখানে ওরা থাকে। তো আমি মানে সময় করে ফাঁকা সময় দেখে যে কোনো সময় মানে চলে যেতাম, চলে গিয়ে আমি ওই শ্যামবাজার গোলবাড়ির যে মাংসের দোকান হয় সেই ওইখানে আমি দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকতাম, ওরাকে ঘন্টার পর ঘন্টা দেখেছি প্রতিদিন, কোনোদিন 1.5 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 10 মিনিটও, যতটুকু যখন সময় পেয়েছি আমি ওরাকে দেখেছি, ওরা কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে কথা বলে, কিভাবে তারা বাসে উঠছে, কিভাবে লাঠি ফেলছে, কিভাবে পা ফেলছে। তো সেটা দেখেছি। শুধু তো দেখলে হয় না, ওটা দেখে বাড়িতে এসে আবার প্র্যাকটিস করা, বাড়িতে আয়নার সামনে প্র্যাকটিস করছি, আয়নার সামনে অন্ধ করছি, চোখ আমি দেখতে পাচ্ছি না কিছু, তখন আমি ছাদে গিয়ে প্র্যাকটিস করছি, আমি আমার বাড়ির ওয়াইফকে বলছি তুমি ভিডিও করো। তো এই প্র্যাকটিস করতে 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 তারপর রিহার্সালে যখন প্র্যাকটিসটা করছি যে রস্তামটাকে নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, ওটা প্র্যাকটিস করেছি। চোখে খুব ব্যথা হতো আমার, আমি তো চোখে কিছু লাগাতাম না, আর্টিফিশিয়াল কিছু করতাম না, তো চোখে খুব ব্যথা হতো, লাইট গুলো পড়তো তো, আর চোখটা উপর দিকে রাখতে হতো সবসময়। তো তারপর ওই হাঁটা চলাটা, তারপরে জানি না সবাই বলতো যে যেন একদম অরিজিনাল দেখতে পাচ্ছি, জানি না কোথাও একটা শক্তি কাজ করে, একটা উপরের ব্যাপার কাজ করে নিশ্চয়ই। আমাদের গ্রামে ছোটবেলায় একজন অন্ধকে দেখেছিলাম, আমার ওকে মঞ্চে যাওয়ার আগে প্রতিদিন ওকে আমার মনে পড়ে যেত, ও কিভাবে হাঁটতো, তো ওই ব্যাপারটা আমার মধ্যে আসতো। তো তারপরেই দর্শক ভগবান সেটা গ্রহণ করেছেন, সেটা আমার সৌভাগ্য। জানি না কতটা আমি ভালো করছি, সেটা উত্তর দর্শক ভগবানের কাছে। আচ্ছা, চলার পথে সবার একটা অভিজ্ঞতা তৈরি হয় বা কিছু মিরাক্কেল ঘটনা ঘটে। আপনার যাত্রা জীবনে তেমন কোনো মিরাক্কেল ঘটনা বা তেমন কোনো অভিজ্ঞতা যেটা দর্শকের সাথে শেয়ার করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজ এত বছর যাত্রা লাইফে অনেক কিছুই ঘটেছে, সবটা বলতে পারবো না হয়তো, কিন্তু এই রানিং কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। ওটা হলো যে বলবো একটু? হ্যাঁ অবশ্যই। ওটা হলো যে এই যে আমাদের শ্রীরাম নবমী গেল, এই শ্রীরাম নবমীতে আমি মেদিনীপুরে শো করে কলকাতা ঢুকছি, তো চারদিকে দেখছি রামনবমী মানে জয় শ্রীরামের পতাকা লাগানো আছে গেরুয়া কালারের, কোথাও হনুমানের ছবি দেওয়া আছে বজরংবলীর, কোথাও রামচন্দ্রের ছবি দেওয়া আছে। তো আমার গাড়িতে যেতে যেতে খুব ইচ্ছে হলো যে আমি একটা পতাকা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো, শ্রীরামের পতাকা আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো ইচ্ছে হলো। আমি আমাদের অহিন আগে নামে বালিতে, তো আমি বললাম একটা ওই দেখো পতাকা একটা ঝুলছে, একটা দাও না আমাকে। বলছে না না না, দিলে অসুবিধা আছে, আমাকে মারবে লোকে বা কিছু। ও বললো না, দিতে পারলো না। আমার ইচ্ছে হলো যে একটা পতাকা আমি নিয়ে যাবো বাড়িতে, কোথা থেকে কেড়ে নিয়ে যাবো।
হঠাৎ করে দেখলাম স্মৃতির মোড়ে একটা দোকান খুলেছে ভোর 5টার সময়। আর কোনো দোকান খোলা নেই, একটা দোকানে খুলেছে, একটা ছোট্ট ছোট্ট দোকান, একদম ফুটপাতে পতাকার দোকান খুলেছে। তো পতাকার দোকান খুলেছে, তখন এই দাঁড়াও 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 দাঁড়াও, পতাকার দোকান খুলেছে, আমি একটা পতাকা নেব। গাড়িটা দাঁড়ালো, আমার পাইলট আর আমাদের মলয়দা যে ডিজিটাল মিউজিক রয়েছে, তো পতাকার দোকানে কিনতে গেল। আমি গাড়িটা দুপায়ে এগিয়ে গেছিলাম, কিনতে গিয়ে ওরা একটা আমাকে বজরংবলীর ছবি দেওয়া আছে, পতাকা নিয়ে এসে। আমি বললাম না না, আমি এটা নেবো না, আমি রামের ছবি থাকবে ওই ছবিটা, ওই পতাকাটা নেব। তো ওরা গেল, গিয়ে খুঁজে খুঁজে পাইনি, বা আমাকে তখন ফোন করে ডাকলো, আমি নিজে গেলাম, দেখলাম একটা বড় করে পতাকা লাগানো আছে। আমি বললাম এইরকম বড় পতাকা, যেটা রামের ছবি আছে, এরকম ছোট সাইজে দেখানো। তো উনি তন্ন তন্ন করে খুঁজলেন, আমিও খুঁজলাম, কিন্তু পেলাম না। লাস্টে বললাম যে আমাকে এই বড়টা যেটা ঝুলছে এটাই দিয়ে দিন। দিয়েছে, ওটাই আমি নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে বাড়িতে ঢুকলাম, 7-8 জায়গা আছে, স্নান করে পতাকাটা লাগানো হলো, তুলসী তলায় লাগালাম। এবার শো করতে চলে গেলাম আবার দুপুরবেলায় শো করতে গেছি মেদিনীপুর গুড়দলা। আবার তো মেদিনীপুর গুড়দলা শো করতে গেছি, ওখানে গ্রিন রুমে গিয়ে মেকআপ ফেকআপ করে করছি। হঠাৎ করে কমিটির 8-10 জন এসে আমাকে বলছে, দাদা আমাদের এই বাসন্তী পুজোটা কিন্তু 50 বছর পূর্ণ হবে। আমি বললাম বাহ, ভেরি গুড, খুব ভালো। তখন বলছে আমাদের একটা আবদার আছে আপনার কাছে, যে আজকে এই 50 বছরে আমরা এই প্রথম রাবণ পোড়ার অনুষ্ঠান রেখেছি, এবং সেই সঙ্গে পুলিশ প্রোটেকশনও রেখেছে অনেক, এবং প্রচুর রাবণ পোড়া দেখতে প্রচুর মানুষের ভিড়। আমি ছোটবেলায় দেখেছি, তো প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর পুলিশও রয়েছে, যেহেতু বাজি ফাজি ফাটানো হবে, অনেক বড় ব্যাপার। তো বলছে আমরা চাইছি যে আপনি রাবণ বধ করবেন। আমি বললাম এই রে, আমি কি করে করব, কিন্তু এটাতে আপনাদের কমিটি বা গ্রামবাসী বা বাজার কমিটির তারা তো অসন্তুষ্ট হবে, যে আমাকে দেখেছে, সবার তো ভালো নাও লাগতে পারে, আপনারা একবার কথা বলে নিন সবার সাথে। আমার পক্ষে সম্ভব না, এটা আমি করতে চাইছি না। তো বলছে না, আমরা কথা বলে দেখেছি। তারপরে দেখলাম গ্রামের কিছু মেয়েরা এসে আমার বলছে না, আমরা চাইছি আপনি করুন, তাহলে আমরা খুব খুশি হব। আমি তখন বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে বললাম যে এরকম এরকম বলছে, কি করবো? তো বলছে দেখো তুমি শুদ্ধ বস্ত্রে আছো। তাহলে হ্যাঁ আমি ঠিকঠাক আছে। তো বলছে দেখো তুমি করতে পারো। তাহলে ঠিক আছে করবো। এবার আমি রাবণ বধ করলাম, আমাকে দিয়ে রাবণ বধ করানো হলো। তারপর যাত্রা শুরু হলো। তারপর রাত্রি ভাবছি আমি যে আজকেই তো শ্রীরামের পতাকা আমি বাড়িতে নিয়ে গেলাম, এটা একটা মিরাকেল। আজকে তো আমি রামচন্দ্রের পতাকা বাড়িতে নিয়ে গিয়ে লাগালাম, জীবনে তো কোনোদিন লাগাইনি, আর আজকে আমি রাবণ বধ করলাম। তো এটা আমি যখন ভাবলাম, এটা মানে ভগবানকে মানে অনেক থ্যাঙ্কস জানালাম, যে আজকে আমার হাত দিয়ে একটা কমিটি রাবণ বধ করালো। এটা আমি জীবনে কোনোদিন ভাবিনি, আশা করিনি, স্বপ্নেও দেখিনি, কল্পনাও করিনি যে আমি জীবনে কোনোদিন রাবণ বধ অনুষ্ঠানে রাবণ বধ করবো। এটা আমার কাছে একটা মিরাকেল। এই ঘটনাটা শেয়ার করলাম। আচ্ছা, অভিনয় জীবনে পরিবারের কতটা সাপোর্ট পেয়েছেন? একদম পাইনি। পরিবারের সাপোর্ট বলতে আগেও ছিল না, এখনো ছিল না। আমার দিদিমা আমাকে সাপোর্ট করতো, কারণ দিদিমার মানে আমার দাদু খুব যাত্রা ভালোবাসতেন, যাত্রা করতেন গ্রামের যাত্রায়। তো দাদু মারা যাওয়ার পর আমি যখন যাত্রাটা করছি ওই মঞ্চে, তো আমার দিদিমা খুব প্রাউড ফিল করতো যে আমার নাতি, আমার দিদিমা আমাকে নিয়ে যেত রিহার্সালে। তো দিদিমা একমাত্র, তারপর দিদিমা তো মারা গেলেন। তো পরিবারের দিক থেকে সাপোর্ট আমি মানে অভিনয় জগতে আসার জন্য বা অভিনয় করছি এটার সাপোর্ট আমার আত্মীয় স্বজনদের মধ্যেই বলো আর পরিবারের মধ্যে বলো কেউ না। একটাই সাপোর্ট আছে, সেটা হচ্ছে আমার বাড়ির হোম মিনিস্টার, আমার সহধর্মিনী, আমার ওয়াইফ। তো বাড়ির সাপোর্ট বলতে এটা একটা মজার ব্যাপার আছে। দেখো, এটা আমি একটু শেয়ার করতে চাই, এটা সচরাচর বলি না কাউকে। এখনকার দিনে প্রত্যেকটা মা বাবাকে দেখেছি আমি, তাদের বাচ্চাকে নিয়ে, তাদের ছেলে মেয়েকে নিয়ে যাত্রা দেখতে আসছে, যাত্রা দেখছে, যাত্রা ভালো লাগছে, আমার সঙ্গে সেলফি তুলছে, কথা বলছে, আশীর্বাদ করছে। কিন্তু বাড়ি গিয়ে প্রত্যেকটা মা বাবা তার ছেলেকে পড়তে বস, সায়েন্স নিয়ে পড়তে হবে, সবাইকে সায়েন্স নিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে সবাইকে। গান, নাচ, অভিনয় এসব দিয়ে লাইফ হয় না। প্রত্যেকটা মা বাবাই ভাবে, আমার মা বাবাও তাই ভেবেছে। এগুলো ওই যে করছে সঞ্জু, নাচ গান করছে, পাড়ার নাটক করছে, এগুলো সাময়িক, ভালো লাগছে করছে, এগুলো কি দিয়ে লাইফ হয় নাকি? করছে করো, পরে তো আবার অন্য কাজ করতে হবে, অন্য জায়গায় চাকরি করতে হবে। তার জন্য কথা শুনতে হচ্ছে, এই দ্বারা কিছু হবে না, সারাদিন শুধু নাচ গান, তবলা, হারমোনিয়াম এসব নিয়ে কাটায়, কিছু হবে না, এসব করে খাবে, হ্যাঁ নানা রকম। মানে
মানে নানা রকম কথা শুনতে হতো। কোনো বিয়ে বাড়িতে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম, তো আত্মীয় স্বজনরা সবাই জানে কিন্তু যে আমি কি করছি। না তুমি কি করছো, তো ও ইচ্ছে করে জিজ্ঞেস করবে, তুমি কি করছো, তুমি কি নিয়ে পড়াশোনা করছো, না কি করছো, না আমি গান শিখছি। ও গান, হাসি, মানে একটা হাসিটা এমন ধরনের হাসি, মানে হাসিটার মধ্যে বোঝাতে চাইছি যে আমরা ভালো আছি, মানে তুমি ভালো নেই, মানে মানে ও গান বাজনা, গান করি মানে অন্ধ কানায় পথের দ্বারে গান শুনিয়ে ভিক্ষে করে, গান করি মানে অন্ধ কানায়। এটা দিয়ে কোনোদিন লাইফ হয় না। সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে বড় বড় সায়েন্স নিয়ে পড়তে হবে। ওই যে পুরো ইংরেজরা শিখিয়ে গেছে যে পড়াশোনাটা, ওই পদ্ধতিতে এখনো চলে আসছে, ইঞ্জিনিয়ার হতে হবে সবাইকে। তাহলে তাহলে আমি বলতে চাই যে আমাদের দেশে লতা মঙ্গেশকরের কোনো দরকার নেই, আমাদের দেশে সচিন তেন্ডুলকারের কোনো দরকার নেই, আমাদের দেশে চার্লি চ্যাপলিনের কোনো দরকার নেই। কেন? ওয়াই? সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে কেন? সবাই ইঞ্জিনিয়ার হলে অভিনয় করবে কে, গান করবে কে, ক্রিকেট খেলবে কে, ফুটবল খেলবে কে? ভালো হতে গেলে কি শুধু ইঞ্জিনিয়ার হতে হবে? এটা আমার মানে খুব তাচ্ছিল্য ছিলাম আমি সবার কাছে, মানে খুব হাসির পাত্র ছিলাম। গান করে, অভিনয় করে। ও আমার বাড়িতে কেউ আসলে আমার দাদার সাথে কথা বলছে, মানে যারা হয়তো কোনো পোস্ট অফিস থেকে এসছে বা পাশের গ্রামের কোনো একজন শিক্ষিত লোক, সে একটা ভালো কাজ করে, চাকরি করে, সে কোনো কাগজপত্র নিয়ে এসে বোঝাতে আমাকে ডাকছেন, আমি সামনে ঘোরাঘুরি করছি, আমাকে ডাকছে, আমার দাদাকে ডাকছে। মানে আমি ওগুলো জানি না কিছু, আমি ওগুলো পারবো না কিছু, মানে আমাকে একটা কিরকম চোখে দেখতো সবাই। গান করে না, এই আর কি ব্যাপার। আমার দাদা পড়াশোনা করছে, ওইসব ব্যাপার কাগজপত্র ঘাটাঘাটি করছে, ওকে ডাকছে, ওকে সম্মান করছে। আমার কোনো সম্মান নেই, শিল্পীদের কোনো সম্মান নেই। তো আমি এটা বুঝেছি যে শিল্পী কোনোদিন কোনো মা বাবা তৈরি করতে পারে না, কোন ইনস্টিটিউট তৈরি করতে পারে না। কোনো কেউ যদি বলে যে আমি তৈরি করেছি, তার মতো মিথ্যে কথা এই পৃথিবীতে নেই, মিথ্যেবাদী নেই তার মতো, ডাহা মিথ্যে কথা বলছে। শিল্পী তৈরি হয় নিজে থেকে এবং সে নিজের জায়গা নিজে খুঁজে নেয়, যে ঠিক পৌঁছে যায় সেই জায়গায়। শিল্পী কখনো তৈরি করা যায় না, এটা আমি মানতে পারবো না, যে যতই বলুক মানতে পারবো না। তো এটাই ছিল আমার ঘটনা, যে আমি এখনো আগেও পাইনি, এখনো কোনো সাপোর্ট পাইনি, আর পাবো না। একমাত্র সাপোর্ট সেটা হচ্ছে আমার ওয়াইফ। আমার ওয়াইফ যে সাপোর্টটা করে, তা ওর সাপোর্ট ছাড়া আজকে আমি এই রকম ভাবে এত ফ্রি মাইন্ডে আমি অভিনয়টা করতে পারতাম না। আমার বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছে, বাড়ির কোনো রকম চিন্তা, কোনো রকম কোনো কিছু আমাকে সে বুঝতে দেয়নি। বাজার করা থেকে শুরু করে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে, কোনো রকম আমাকে কোনো টেনশনটা আমাকে নিতে দেয়নি। কোথায় ইএমআই দিতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় কারেন্ট বিল দিতে হবে, আমাকে কিচ্ছু করতে হয়নি। আমি শুধু শো করে পেমেন্টটা নিয়ে গিয়ে ওর হাতে তুলে দেওয়া আমার কাজ। হ্যাঁ, তার জন্য দুজনের কিছু ব্যাপারও থাকে, যে আমি যেমন তোমাকে যে যতটা সাপোর্ট করছি, তোমাকেও সেই বিশ্বাসটা রাখতে হবে, তোমাকেও সঠিকভাবে আরো কাজটা এগিয়ে যেতে হবে, সেটাও তোমাকে দেখাতে হবে ওর কাছে। তো সেটা আমি করছি। আর সাপোর্ট কেউ করবে না কোনোদিন। মানে গান শিখছে মানে কি, ওই কোনো মেয়েকে গান শেখাচ্ছে মানে কি, পাত্র দেখতে আসলে বলবে যে আমার মেয়ে গানটা শিখেছে, গান জানে, ওই বাড়িতে গিয়ে গানটা করবে। তাদের ইচ্ছে নেই যে গান শিখে আলকা ইয়াগনিক, লতা মঙ্গেশকর, কিশোর কুমার করা যাবে। এরকম আমি তো আজ পর্যন্ত আমি কোনো বাসি ট্রেনে যখন যাই, কোনো মা বাবার সামনে গল্প করছে, দুটো বাবা পাশাপাশি, দুটো বাবা গল্প করছে, এই অমুক জায়গা থেকে ফর্ম বেরিয়েছে, এটা এতদিন পর চালু হবে, এই এসএসসিটা চালু হবে, এই নিয়ে গল্প করছে। কিন্তু কোনো মা বাবাকে শুনলাম না যে আমি একটা ভালো অজয় চক্রবর্তীর কাছে মেয়েটাকে ভর্তি করে দেবো, এইটা হয়ে গেলে এই গানটা ভালো বেশটা তার তৈরি হবে, যে আমার মেয়েকে এটা করতে চাই, তারপরে ওখানে নিয়ে যাবো, এই ট্রেনিংটা। এইরকম গল্প আমি আজ পর্যন্ত মানে শুনলাম না, কোনো মা বাবাকে কাছে শুনলাম না। সবাইকে শুধু চাকরি করতে হবে, এটা শুনে গেছি। যাত্রা জীবনে কোনোদিন কারোর প্রেমে পড়েছেন বা প্রেমের প্রপোজাল পেয়েছেন? প্রপোজাল প্রতিদিন পাই, প্রতিদিন। প্রেমে পড়েছি বলতে, প্রেমে পড়েছি তাকেই বিয়ে করি, যার প্রেমে পড়েছি তাকেই বিয়ে করি। যাত্রা করতে গিয়ে প্রেমে, সেটা কি লাভ এট ফার্স্ট সাইট? যাত্রা করতে গিয়ে প্রথম সারিতে বসে যাত্রা দেখেছিল, ও তাকিয়েছে, আমিও তাকিয়েছি, তারপর যেটা হয় আর কি, তারপর আস্তে আস্তে করে আলাপ, তারপর এই দেখাশোনা, তারপরে বাড়ির সাথে কথা বলা, এই আর কি। মেনে নিচ্ছিল না বাড়ির মানুষ, কারণ আমি যাত্রা করি বলে। তো যাত্রার মানুষরা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখন কোথায় কি করছে। তো সেহেতু যাত্রা শিল্পীকে মেয়েকে বিয়ে দেবে সেটা ভাবেনি, তো প্রথমে মানতে চাইনি। তারপর 6 বছর স্ট্রাগল করার পর দুজনেই নাছর বান্দা, তারপর
শ্বশুরমশাই এটা মেনেছেন, দেখেছেন আমাকে রিসার্চ করে যে ভালো ভালো কিছু দেখেছেন, তাই মেয়েকে দিয়েছি। আর যাত্রাকে প্রেমে পড়া বলতে আমি প্রেমে পড়ি প্রতিদিন যাত্রার মঞ্চটা, যাত্রা ছাড়া অন্য কোনো কিছু ভাবি না। আমার প্রথম গার্লফ্রেন্ড কিন্তু যাত্রা, সেকেন্ড গার্লফ্রেন্ড কিন্তু আমার বউ। ও যদি শুনছে, আমার বউ যদি শুনবে এটা ভিডিওটা দেখে, আমি ঠিক মানিয়ে নেবো তাকে, কেন ওকে তো বলি আমি বিয়ে করেছি যে আমার প্রথম গার্লফ্রেন্ড কিন্তু যাত্রা, সেকেন্ড গার্লফ্রেন্ড তুমি। কুমার সঞ্জুর প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে? আমার প্রিয় অভিনেতা অবভিয়াসলি যাত্রাতে কাকলি চৌধুরী, কাকলিদি, আর অনলদা, ত্রিদীপ ঘোষ, ত্রিদীপদা, এই তিনজন আমার ভীষণ প্রিয় এবং আমি ভগবানের মতো তাদেরকে দেখি, তাদেরকে শুনি, তাদেরকে দেখে অনুসরণ করে চেষ্টা করি আমি নিজের মতো করে করার। ওনাদেরকে দেখে আমি শিখি, এখনো শিখি, ভবিষ্যতেও শিখবো। আর এটা আমার মাথা থেকে কেউ সরাতে পারবে না। আমি কাকলি চৌধুরী, অনল চক্রবর্তী বা ত্রিদীপ ঘোষ মানে সাংঘাতিক ফ্যান, যাকে বলা হয় এখনকার ভাষায় ফ্যান, সাংঘাতিক। আচ্ছা, অনেকে তো মা বাবার নাম লিখে বা কোনো অন্য কোনো নাম লিখে, গার্লফ্রেন্ডের নাম লিখে বা ঠাকুর দেবতার নাম লিখে, আপনার হাতে দেখতে পাচ্ছি অনল কাকুলিদির নাম লেখা। এটা কিভাবে মাথায় এলো? এটা মাথায় এসছে মানে আমি কাকলিদিকে, অনলদাকে মঞ্চে দেখতাম, কিন্তু কোনোদিন গ্রিন রুমে যাওয়ার সৌভাগ্য হতো না, মানে যেতে দিত না আর কি। আমি যখন আমাদের ঝাড়গ্রামে যখন যাত্রা দেখতাম, তো ওনাদের কাছে কি করে পৌঁছাবো, কি করে ওনাদেরকে একটু ছোবো বা ওনাদের সাথে কথা বলবো। এখনো আমি অনলদার সাথে, কাকলিদির সাথে কথা বলতে এখনো ভয় পাই, ঢোকগিলি, মানে ভীষণ কনসাস মাইন্ডে কথা বলি। আর ওনাদের শুধু তাকিয়ে থাকি হ্যাঁ করে, ওনারা কিভাবে কথা বলছেন, কি বলছেন না ওদের। এখনো কথা বললেও আমি শিখি ওনাদের কাছ থেকে। তো এই নাম লেখাটার কারণ হচ্ছে, মানে এই নাম লেখাটা কেন লিখেছি, তো আমি ওনাদেরকে যেভাবে ফলো করি, যেভাবে দেখি, তো এটা দেখতে গিয়ে আমি বললাম না, মানে আমি এতটাই ভালোবাসি যাতে কাকলি চৌধুরী, অনল চক্রবর্তীর কাছে প্রমাণ করব যে সারা পশ্চিমবঙ্গে আমার মতো বড় ফ্যান আর নেই আপনাদের। হনুমান যেমন রাম সীতার ছবি দেখেছিল বুক চিরে, আমার এই কলিযুগে যদি ক্ষমতা থাকতো আমি বুক চিরে দেখাতে পারতাম, যদি ক্ষমতা থাকতো। তাই আমি তাদের নামটা লিখে রেখেছি। এতটাই ওনাদেরকে ভালোবাসি, এতটাই শ্রদ্ধা করি এবং ওনাদেরকে দেখে শিখি। এবং আমি সৌভাগ্যবান বলে মনে করছি যে আমি কাকলিদির সঙ্গে কথা বলি, কাকলিদিকে ছুঁতে পারি, কাকলিদি যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রিতে আমি অভিনয় করি এবং কাকলিদির অভিনয় দেখে আমরা শিখি, চেষ্টা করছি এবং কাকলিদির সাথে গল্প করছি, কাকলিদি নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ইন্ডাস্ট্রিতে কাকলি চৌধুরী, অনল চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে আমি অভিনয় করি। এটা আমার বিশাল একটা বড় পাওনা। আচ্ছা, বর্তমানে আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয়? আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করব কেন? প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত নয়, কেউ কারোর মতো হতে পারে না। কেন প্রতিদ্বন্দ্বী মনে করব? প্রতিদ্বন্দ্বী মনে করব না, কারণ আমি নিজেই প্রতিদ্বন্দ্বী প্রতিটা মুহূর্তে। প্রতিদ্বন্দ্বী কি করে, আমি এই ব্যাপারটা না আমার মাথায় ঠিক আসে না, প্রতিদ্বন্দ্বী কেন ভাববো। কারণ লতা মঙ্গেশকর কখনো আলকা ইয়াগনিক হতে পারবে না, আবার আলকা ইয়াগনিক কখনো লতা মঙ্গেশকর হতে পারবে না, কিন্তু তারা প্রত্যেকের জায়গায় প্রতিষ্ঠিত। কেউ কারোর মতো হতে পারবে না, এক একজন এক একটা আলাদা টাইপ হতে পারে। আমি কখনো ওদের মতো হতে পারবো না, ওরা কখনো কুমার সঞ্জুর মতো হতে পারবে না। তো সেহেতু এটা নিয়ে আমার মাথা ব্যথা বা ইগো বা হিংসা কোনোটাই নেই, বা প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমি মনে করবো না। কারণ আমি জানি আমারটা ও নিতে পারবে না, ওরটা আমি নিতে পারবো না, আমি আমার মতোই থাকবো। দর্শক সেখানে পছন্দটা ভাগ করে নেবে, বেছে নেবে কারটা কে পছন্দ, কে কোনটা খাবে, কে কোনটা নেবে, সেটা দর্শক ডিসাইড করবে। এক একজন এক এক রকমের হয়। তো এই তো, সেই জন্য আমি আমার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আর যাত্রাতে কোন নায়িকার সাথে আপনার অভিনয় করতে বেশি ভালো লেগেছে? এটা একটা মজার প্রশ্ন। যাত্রাতে কোন নায়িকা? সবাই ভালো কাজ করে, তো আমি ওইভাবে কোনোদিন আলাদা চোখে দেখিনি। তো যে কি বলবো, তাপসী মন আমার সাথে অবাকৃতি বিশালাম যখন কাজ করেছিলাম, মানুষ ভীষণভাবে বলেছিল যে
দারুণ একটা মানানসই ব্যাপার চলছে। এটা একটা পাবলিকের কথা, মানুষের কথা। আর বাকি সবার সাথেই কাজ করছি যখন কেউ একটু রোগা, কেউ একটু মোটা, এটা হয়ে যায়, তো এটা আমার হাতে নয়। তো কাজটা প্রত্যেকেই ভালো করে এবং আমি একসঙ্গে নিয়ে কাজ করার কথা ভাবি সবসময়, যে আমি যে সিনটাতে আছি ও দুজন একসঙ্গে আছি, আমাকে ওকেও বার করতে হবে, আমাকেও বেরোতে হবে, এটা ভেবে আমি কাজটা করি। তো সেহেতু প্রত্যেকটা নায়িকাকেই কাজ করতে ভালো লেগেছে, কিন্তু বেশি গ্রহণ করেছিল আমাকে আর তাপসী মন্ডল। জুটি বেঁধে কাজ করতে ইচ্ছা হয় না? না, জুটি বেঁধে কাজ করতে ইচ্ছে হয় না, কারণ জুটি বাঁধলে অনেক কিছু প্রবলেম থাকে, দেখা যায়। মানে মানুষ, আমরা তো সোশ্যাল মিডিয়ার মানুষ, আমাদের আলোচনাটা একটু বেশি হয়। জুটি বাঁধলে মানুষের একটা ধারণা হয়েছে যে ওর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। তো এতে এই ব্যাপারগুলো পরিবারের প্রতিও কিন্তু পড়ে এফেক্টটা। তো সেহেতু আমাকে সব দিকটাই দেখতে হবে। চলো ভাই, সবার সাথে কাজ করতে হবে, আমি আমার মতো আছি। জুটি বাঁধলে অনেক সমস্যা করতে হবে এবং দুজনের মধ্যে অনেক বন্ডিং থাকতে হবে। জুটি ভেঙে গেলে আবার তখন প্রবলেম ফেস করতে হয়, তখন পাবলিকের ভালো লাগবে না যে এতদিন একসঙ্গে দেখে এসেছি, ও এখন অন্য নায়িকা আসতে এখন ভালো লাগছে না। সবাই তো আর কাকুলি চৌধুরী, অনক চক্রবর্তী নয় যে দীর্ঘ 30 বছর ধরে জুটি বেঁধে কাজ করব, কিন্তু ওনাদের দুজনের যে বন্ডিংটা, ওনাদের দুজনের মধ্যে যে রয়েছে ব্যাপারটা, যে একে অপরের কথা শোনা, একে অপরকে মানিয়ে নিয়ে চলা, এটা তো সবার মধ্যে থাকে না। সবাই অনন্ত চক্রবর্তী, সবাই কাকুলি চৌধুরী হতে পারে না, এটা হয় না, হবে না। আচ্ছা, কোনোদিন চাকরি করতে ইচ্ছা হয়নি? না, চাকরিটা করতে ইচ্ছা হয়, কারণ ছোটবেলা থেকেই তো অভিনয়ের নেশাটা আছে, এই জন্য চাকরিটার কথা খুব একটা ভাবিনি চাকরি করব। তবে এক একটা সময় ইচ্ছে হতো যে আমি যদি মাস্টার হতাম, তাহলে স্টুডেন্টদের এইভাবে পড়াতাম, ভাবি, কিন্তু ইচ্ছেটা হয় না। আমি এই রোজ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, রোজ যাত্রা করছি, সারা পশ্চিমবঙ্গ ঘুরছি, পশ্চিমবঙ্গের বাইরেও যাচ্ছি, বিভিন্ন মাঠে গিয়ে কত রকমের মানুষের সাথে আলাপ আলোচনা, অভিজ্ঞতা হচ্ছে। আমি জীবনে চাকরিটার কথা কোনোদিন ভাবিনি। ওই যে সব জায়গায় মানুষ জানে যে আমি একটা বিএসএফ চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, তো ওই জায়গাটা আমার জন্য নয় আর কি। এক একজনের আছে না, যে এক একজনের জন্য এক একটা জায়গা থাকে, কিন্তু ওই জায়গাটা আমার নয়। এখানে আমার যত কষ্ট হোক, কষ্টের মধ্যেও কিন্তু আমার আনন্দটা আছে। এখানে কষ্টের মধ্যে আমি রাত জাগছি, জার্নি করছি, আমার খেতে পাচ্ছি না, পরিশ্রম হচ্ছে, সব করছি, কিন্তু অনেক কষ্ট লাগছে, এক এক সময় মনে হচ্ছে পাচ্ছি না, কিন্তু তারপরে কিন্তু ওই আনন্দটা রয়েছে। যে কাজের মধ্যে কষ্টের মধ্যে আনন্দ থাকবে, সেখানে তুমি নিশ্চয়ই একটা ভালো কিছু সাকসেসফুল হবে। কাজটার মধ্যে তোমার আনন্দ থাকতে হবে। তো আমি ওই যে গেছিলাম ওখানে বিএসএফ এ, তো ওখানটার মধ্যে আমার হয়তো কাজ করছি, পরিবারের চাপে পড়ে গেছিলাম, এই এত আত্মীয় স্বজনদের, এত পরিবারদের কথা শুনে শুনে ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে আমার মনে হতো যে এই জায়গাটা আমার জন্য নয়, বোধহয় এই জায়গাটা আমার জন্য নয়, কারণ দিনের শেষে যে শান্তিটা, সেই ব্যাপারটা আমার মধ্যে থাকতো না। মানে মনটা কোথাও যেন একটা অন্য জায়গায় পড়ে আছে, তাই ওখান থেকে পালিয়ে দরকার নেই। যেখানে মনে শান্তি নেই সেখানে কিছু না। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবন বা যাত্রা জীবনে এমন কোনো ক্ষোভ বা আক্ষেপ যেটা প্রকাশ হয়নি এখনো, বা প্রকাশ করতে পারেননি, মনের মধ্যে রেখে দিয়েছেন? ক্ষোভ আর কি? ক্ষোভ বা আক্ষেপ? আক্ষেপটা বলবো যে আমি যাদেরকে এত ভালোবাসি, তারা কোনোদিন আমার অভিনয়টা দেখলো না। কাকুলি দি, অনালদা, মানে দেখলো না, মানে না, ওনাদের সময় হয়নি যদিও বা। তো এটা আমার একটা আক্ষেপ, যে আমি ওনাদেরকে দেখাতে পারিনি আমার কাজটা। এটা আমার মানে মানে ভীষণ একটা মাথার মধ্যে একটা, যখনই বাগবাজারের শো হয় তখনই আমি দিদিকে ফোন করি, দিদি 2-4 দিন আগে থেকে ফোন করি, দিদি ছুটি আছে কি? ছুটি না রে, ছুটি নেই। তো এত বছর যাত্রা করছি, মানুষের এত ভালোবাসা পাচ্ছি, কিন্তু আমি যাদেরকে দেখে, যাদেরকে অনুসরণ করে আজকে আমি এগিয়ে যাচ্ছি, ওই মানুষগুলোকে আমি দেখাতে পারি, এটা আমার বিরাট বড় আক্ষেপ। আর আরো আক্ষেপ রয়েছে, যেগুলো আমি এখন অন ক্যামেরা বলবো না। আক্ষেপ রয়েছে যেগুলো বলাটা ঠিক হবে না। আক্ষেপ বা ক্ষোভ অনেক কিছুই আছে। প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থেকে, আপনার সফলতার পিছনে কার হাতটা রয়েছে? ওই যে আগে বললাম, একজনই আছে, আমার ওয়াইফ, আমার সবকিছু, সে আমার ফিলোসফার, আমার গাইডার, সবকিছু, আমাকে গাইড করা থেকে শুরু করে সবকিছুটাই ওই একজন।
যাত্রা জীবনে এসে কারো অবদান বা সাহায্য যা আপনাকে কুমার সঞ্জু হতে সাহায্য করেছে? ডেফিনেটলি সুবীর চ্যাটার্জি, সুবীর চ্যাটার্জি না থাকলে আজ কুমার সঞ্জু হতো না। সুবীর চ্যাটার্জি আমাকে দিয়ে যে প্রোডাকশন গুলো করেছেন, কলঙ্কিত নায়ক, পরাণ বন্ধুরে, বা উনি আমাকে যেটা সাপোর্ট করেছেন যেভাবে আমাকে তিলোত্তমা তিলে 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 মানে গড়েছে, বা আমাকে যেভাবে যে হ্যাঁ সঞ্জুকে দিয়েও কিন্তু টপ করা যায়, মানে একটা দল চালানো যায়, এটা কিন্তু সুবীর চ্যাটার্জি দেখিয়েছে। আমাকে কিছু কিছু প্রডিউসার বলেছিল, আমি বললাম দাদা আমাকে দিয়ে একটা করুন না। পাগল নাকি, তোমাকে দিয়ে টপ করে দল করব, এই রিস্কটা আমি নেব কি করে, মানে এরকম প্রডিউসাররা বলেছেন আমাকে। তো সুবীর চ্যাটার্জি সেখানে আমাকে দিয়ে টপ করেছে, আমাকে দিয়ে বই করেছে, প্রোডাকশনটা আমাকে দিয়ে বার করেছেন। কত বড় ওনার দুঃসাহসিকতা, সেটা সাকসেসফুল হয়েছে। আর সুবীর চ্যাটার্জি কিভাবে কি করতে হবে, কি চলার পথে আজকে অনেক কিছু এখনো পর্যন্ত, আজ অব্দি, এখনো এই মুহূর্তে পর্যন্ত আমি সুবীর চ্যাটার্জির অনেক সুবিধা কথা আমি মেনে চলি এবং ওই টিপস গুলো পালন করে চলি। সুবীর চ্যাটার্জি আমাকে ভীষণ ভালো, মানে আমি আমার মানে কি বলবো, আমার ভগবান, যে সুবীর চ্যাটার্জি না থাকলে আজকে কুমার সঞ্জু হতো। এটা আমি সবসময় বলি এবং বলবো, এবং ওনার ঋণ আমি শোধ করতে তো পারবোই না কোনোদিন, এবং সেই সঙ্গে ওনার ওয়াইফও সেভাবে আমাকে সাপোর্ট করেছে। আর সুবীর চ্যাটার্জি যেভাবে আমাকে সুবিধা ওনার দলে আমাকে যেভাবে প্রমোট করেছেন, আমাকে এগিয়ে দিয়েছেন, মানুষের কাছে আজকে পরিচিত করিয়েছেন, যেভাবে আজকে উনি না থাকলে আজকে কুমার সঞ্জু হতো না। তার জন্য পুরোটাই সুবিধার অবদান। আচ্ছা, একজন শিল্পীর যেমন ফ্যান বেস থাকে, যেমন শত্রুতাও কিছু থাকে, আপনার ক্ষেত্রে কি কোনটা বেশি কোনটা কম, বা এরকম কোনো গল্প? প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা জিনিসে একটা নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। তো ফ্যান যারা আছে তারা তো আমাকে ভালোবাসে, তাই তারা আমার ফ্যান, আমার অভিনয়টা ভালো লাগে তাই তারা ফ্যান। আর কি বলুন, শত্রু হচ্ছে, কি বলবো, শত্রুর সংখ্যা, আমি বলবো যে আমার ফ্যানের সংখ্যা থেকে শত্রুর সংখ্যাটা বাড়ুক, শত্রুর সংখ্যাটা বেশি হোক, তাহলে আরো একটু ভালো লাগবে। কারণ শত্রু তখনই হয় যখন তুমি কিছু একটা করো, তখনই তার শত্রু হয়। যখনই কেউ কারোর লেভেলটাই যেতে পারে না, তখনই তার মধ্যে একটা জেলাস ফিল হয়, একটা ইগো থাকে, একটা হিংসা হয় মনে মনে। তো আমার যখন সমালোচনা হয়, বাজে কিছু আলোচনা হয়, সমালোচনা হয়, বাজে কিছু কমেন্টস হয়, বা আমাকে নিয়ে বাজে কিছু কথা বলে, তো সেটা আমি তখন খুশি হই, ভীষণ ভীষণ ভালো লাগে আমার, যে এটা চলুক, এটা চলতে থাকুক, এটা চলুক, না চললে আমি কিছু করছি না। তার মানে আমার যেদিনকে শত্রু কমে যাবে, আমার সমালোচনা কমে যাবে, তার মানে আমার জীবনের গতিটা থমকে গেছে, আমার জীবনের গতি একদম স্টপ হয়ে গেছে। যত আমার সমালোচনাটা হবে, যত আমাকে নিয়ে বাজে বাজে কমেন্টস হবে, তত তার মানে আমি এগোচ্ছি, আমি কিছু করছি। তো এটা আমি বলবো যে আপনারা সমালোচনা করুন, যারা করছেন সমালোচনা করুন, প্রচুর বাজে বাজে কমেন্ট লিখুন, তর্ক বিতর্কে যান, আমাকে নিয়ে বাজে কিছু কথা বলুন, বাজে গুজব রটান, বাজে খারাপ কিছু রটান, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার ভালো লাগছে। কিন্তু আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে সুস্থ মস্তিষ্কে সমালোচনাটা করতে পারেন, সুস্থ মস্তিষ্কে আমার নামে নিন্দা করতে পারেন। এই জন্য আপনাদেরকেও আমার অনেক প্রণাম, ভালোবাসা, এবং আমি জানতে যখন পারবো তখন আমি ঠিক আপনাদেরকে বুকে জড়িয়ে নেবো, যে আপনাদের জন্যই কিন্তু আজকে আমি কুমার সঞ্জু। ওরা না থাকলে আমার এক পয়সা দাম নেই, সমালোচনা তো থাকতেই হবে, কিছু করার নেই, মানে কি, ওটা না থাকলে তুমি হবে না, হতে পারবে না। নেগেটিভটা তোমার চাই, একটা পজিটিভ সবসময় থাকলে তো হবে না। পজিটিভ করে গেলে তাহলে তুমি আর কি করে গেলে, তোমার নামে যদি শত্রুই না থাকলো, তুমি কিছুই করোনি। শত্রু থাকতে হবে, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান ওদেরকে ভালো রাখুক, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। কিন্তু ওদেরকে বললে বোঝাতে আমি চাই না যে তোমরা ভালো হও, না, তোমরা ওইরকমই থাকো। যাত্রায় যারা নতুন আসতে চাইছে তাদের জন্য কি বলবেন? যাত্রায় যারা নতুন আসতে চাইছে আমি বলবো যে এসেই কিন্তু এটা চাই ওটা চাই, মানে ওই সমুদ্রের নিচে একটু ডুব দিতে হবে। যাত্রা নতুন আসছে,
যদি কেউ মনে করছে যাত্রায় গেলেই আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো, রোজগার করতে পারবো, এটা ভুল ধারণা। তোমাকে কিছু শিখতে হবে, জানতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, দর্শককে নিংড়ে দিতে হবে তোমার 100%টা, কিঞ্চিত মাত্র মিথ্যার প্রলেপ যেন না থাকে। আর 2025 এখন এই সালটা চলছে, তো এটার সঙ্গে তোমাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে, এইগুলোকে একটু ভাবতে হবে। আর কোন রকম ফাঁকিবাজি, কোন রকম মিথ্যার প্রলেপ এটা না করে তোমাকে 100% দর্শককে বুঝে, তুমি যদি মঞ্চে ঠকাও, মঞ্চ তোমাকে ঠকিয়ে দেবে ভাই, পরিষ্কার কথা। মঞ্চটাতে তোমাকে ঠকানো যাবে না, তোমাকে করতে হবে। নিজেকে সুস্থ রাখাটা শিখতে হবে, ভালো থাকাটা শিখতে হবে। সব জায়গায় নোংরামি আছে, সব ক্ষেত্রেই নোংরামি আছে, সব ইন্ডাস্ট্রিতেই নোংরামি আছে, সব জায়গাতে আছে, গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ে সব জায়গায় নোংরামি আছে। কিন্তু ওদেরটা প্রকাশ পায় না, আমাদেরটা প্রকাশ পায়, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মানুষ। তো সেহেতু তোমাকে ভালো থাকতে হবে। তুমি যদি নিজে ভালো হও, তোমাকে কেউ খারাপ করতে পারবে না। তুমি যদি খারাপ হও, তুমি যত ভালোর মধ্যে থাকো, তুমি খারাপ হবেই। তোমাকে যত গাইড করলো, তুমি খারাপ হবে। আর তুমি যদি ভালো হবে, তো তুমি যত খারাপের মধ্যে থাকো, তুমি ভালো হবেই। তো এটাকে মাথায় রেখে তোমাকে, যে যাত্রায় এসে আমি নোংরা মনে করবো, যে দুদিন থাকার পর যাত্রার কিছু দেখে তাকে নোংরা বলবো, এই বলবো, এটা বললে হবে না। সব জায়গায় নোংরামি আছে, সব জায়গায় বদমাইশি আছে, সব জায়গায় পলিটিক্স আছে। তো তোমাকে সেটা দেখে শুনে তোমাকে পা ফেলতে হবে। এটাই বলবো, দেখে শুনে নতুনরা পা ফেলো এবং মন দিয়ে অভিনয়টা করো, পরিশ্রমটা করো, যাতে লোক ঠকানো দায় সারা কাজ না করে মঞ্চ থেকে বেরিয়ে যেতে না হয়। এটাই বলবো। অ্যামেচার যাত্রা নিয়ে কোনোদিন কিছু করার ভাবনা বা অ্যামেচার দলকে নিয়ে কিছু ভাবনার ইচ্ছে নেই আপনার? হ্যাঁ, আছে আছে আছে। অ্যামেচার যাত্রা জগতের বা মানে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে, যারা করছে আমি দেখে আসছি যে তারা নতুন বই করছে না। নতুন বই খুব কম দেখা যাচ্ছে, যেগুলো এতদিন মানে আমি যাত্রায় আসার আগে মানে যেগুলো হয়ে আসছে, যেমন এই মামাটি মানুষ থেকে শুরু করে, আমি খারাপ বলছি না বই, ওইগুলোকে এই কমিটি না, ওই কমিটি না, এই কমিটি, ওইগুলোকেই করে আসছে। আর কি অ্যামেচারে যাত্রা করার মতো কি আর বই হয়নি? হচ্ছে তো। নতুন নতুনটা করো, নতুন 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 প্রতি বছর। আমরা যেমন একটা নতুন সৃষ্টি করছি পালা, একটা আমাদেরকে নাট্যকার লিখে দিচ্ছেন, তো তার এক বছর ওই খুব সারা জাগানো একটা পালা হলো, হিট হলো পশ্চিমবঙ্গের মধ্যে, সেই পালাটাই ওরা করুক না, নতুন নতুনটা করুক, নতুন নতুন করুক এবং ভালো। এবং আমার খুব ইচ্ছে আছে কোনো অ্যামেচারে নিশ্চয়ই আমি একটা গিয়ে, যদি আমাকে রিহার্সালে ডাকে, আমি গিয়ে বলবো এটা এরকম করতে হবে, এটা এরকম করতে হবে। এটা আমার বলার খুব ইচ্ছে আমার ওদেরকে, কারণ আমি ভীষণভাবে ওদেরকে প্রণাম করি, কারণ ওদের যা ক্ষমতা, কি করে প্রাণ শুনে করে আমি ঠিক বুঝে উঠতে পারি না। মানে কতটা সাহস দরকার, বুকের পাটা দরকার, ওদের কত ট্যালেন্ট এবং কিভাবে তারা করে। মানে আমরা যেমন এতদিন রিহার্সাল করার পর আমাদের পার্ট মুখে বসে যাওয়ার পর আমরা সেটা শো করছি, কিন্তু ওরা ফিমেলদের নিয়ে এসে একটা দিন ফিমেল রিহার্সাল করলো, তারপরে ওরা মঞ্চে উঠে গেল, গান তোলা নেই, নাচ তোলা নেই, অভিনয়ের সঙ্গে তাদের পরস্পরের ইয়ে নেই, মানে যে ঘাড়ে ঘাড়ে কি বলবো, কি করে করে। আমার ওদেরকে স্যালুট, গ্রেট স্যালুট। মানে শৌখিন যাত্রা জগতের প্রত্যেকটা শিল্পীকে, মানে ওই শিল্পটার সঙ্গে, মানে শৌখিন যাত্রার সঙ্গে যারা জড়িত আছে, প্রত্যেকটা মানুষকে আমি স্যালুট জানাই। আচ্ছা, এখন ওটিটি প্ল্যাটফর্মের সাথে যাত্রার কি কোনো কম্পিটিশন তৈরি হচ্ছে? সিনেমার সাথে যেমন ওটিটি প্ল্যাটফর্মে একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে অলরেডি, যাত্রার সাথে কি এটা কি চলছে বা আসছে মনে হচ্ছে? কি মনে হয় আপনার? না, আমার সেভাবে মনে হচ্ছে না, কারণ যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা থাকবে। যাত্রা মানে চলা, যাত্রা মানে কোথায় কোথায় গমন করলে, কোথায় যাত্রা করলে, যাত্রা মানে চলা। তো চলাটা যদি বন্ধ হয়ে যায়, মানুষের জীবনের গতিটাই থমকে যাবে। সেরকম যাত্রা বন্ধ হবে না কোনোদিন, বন্ধ আগেও ছিল, এখন আছে। এখন আগের থেকে আরো, এখন এই কয়েক বছর যেভাবে যাত্রায় ভাটা পড়েছিল, তার থেকে এখন অনেক উন্নত এবং অনেক ফ্লো এসছে, অনেক যাত্রার গতিটা বেড়েছে, যাত্রার মানুষ দেখতে যাচ্ছে, ইয়াং ছেলে মেয়েরা যাত্রা দেখতে যাচ্ছে, যাত্রা শুনছে, তারা শেষ পর্যন্ত যাত্রা দেখছে, তাদের ভালো লাগার মতো দিতে হবে। আর কম্পিটিশন বলতে কি আছে, এখন যেমন ওয়েব সিরিজ চলছে, যুগের সাথে তাল মিলিয়ে ওয়েব সিরিজটা এসছে। আগে সিডি ক্যাসেট হলো, কত কি এলো, সিরিয়াল এলো, তো সবকে তো একটা সময় একটু ভাটা পড়ে যাচ্ছে। তো ওরাকেও ভাবতে হবে যে যুগের সাথে তাল মিলিয়ে আমাকে সিরিয়ালটা কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমাকে ওয়েব সিরিজটা কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমাকে যাত্রাটা কি করতে হবে, তাহলেই যাত্রা থাকবে। আর যাত্রা এখন অনেক
বেড়ে গেছে, অনেক দল বেড়েছে, যাত্রা শিল্পীরা বাড়ছে, যাত্রা প্রডিউসাররা বাড়ছে, যাত্রার দর্শক প্রচুর বেড়ে গেছে, নাহলে এত শো হচ্ছে কি করে? প্রত্যেকটা দলেরই ভালো শো হচ্ছে। তারপর সেই জন্য যাত্রা শিল্পীদেরও অনেক দায় আছে, প্রডিউসারও দায় আছে, ভালো প্রোডাকশন করতে হবে, মানুষকে ভালো দিতে হবে, 2025-এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো ওটাও যেমন ওয়েব সিরিজটাও থাকবে, সিরিয়ালটাও থাকবে, সিনেমাটাও থাকবে, যাত্রাটাও থাকবে। তো এই ওয়েব সিরিজ চলে আসার জন্য যে যাত্রা ডুবে যাবে তা কিন্তু নয়। যাত্রা একটা আলাদা প্ল্যাটফর্ম, ওটা থাকবেই। ওয়েব সিরিজ একটা আলাদা প্ল্যাটফর্ম, ওটাও থাকবে, কিন্তু ওটাকেও দিনে দিনে যুগের সাথে সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে, আমাদেরকেও সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। থাকবে, প্রত্যেকটাই থাকবে, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে না চললে কিন্তু তোমাকে পিছিয়ে পড়তে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, আপনি এতদিন ধরে অভিনয় করছেন, আপনার চোখে বা আপনার করা কোন যাত্রাটা আপনি আপনার যাত্রাটা শ্রেষ্ঠ বলবেন? ডেফিনেটলি পরাণ বন্ধুরে। পরাণ বন্ধুরে ওটা আমার লাইফে একটা আলাদা ইতিহাস। তবে হ্যাঁ, ওটা একটা আক্ষেপ আছে যে ওটা যদি আমি প্যান্ডামিকের সময় না হয়ে যদি এই সময় দেখাতে পারতাম, তাহলে আরো কয়েকটা বেশি প্যান্ডেল করতে পারতাম, আরো বেশি মানুষকে দেখাতে পারতাম লাইভ। এটা একটা আক্ষেপ রয়ে গেছে। কিন্তু এমন সময় হয়েছে যেখানে আমরা 100 নাইট হয়তো করেছি, এটা যদি 180-150 করতে পারতাম তাহলে আরো বেশি মানুষকে দেখাতে পারতাম। কিন্তু আমার লাইফে ওটা একটা সেরা পড়েছে এখনো অবধি। আরো ভবিষ্যতে যদি ওর থেকেও হয়তো ভালো হতে পারে, জানি না সেটা এখনো, কিন্তু এখনো অবধি আমার কাছে পরাণ বন্ধুরে আমার কাছে সেরা। আবারও কি করার ইচ্ছা আছে রিমেক্স? হ্যাঁ, ডেফিনেটলি পরাণ বন্ধুরে 2 করার ইচ্ছে আছে, সেটা সুবিধাও বলেন, ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। পরাণ বন্ধুরে ওটা আমার লাইফে একটা মাইলস্টোন। আপনার দেখা কোন যাত্রাপালাটা আপনার চোখে সেরা লেগেছে? তাহলে তো বলতে হয় আমি মিস ক্যালকাটা কাকুলিদের। এক কথাই ওটা, আমি মিস ক্যালকাটা আমার আমার চোখে সেরা, মানে আমার দেখা। আর ওই যাত্রাটাই কিন্তু আমি বিএসএফ চাকরি ছেড়ে পালিয়ে ওখানটাই কিন্তু ওই যাত্রাটাই দেখতে পালিয়েছিলাম, মানে আমি মিস ক্যালকাটা দেখতেই গেছিলাম। সাংঘাতিক। পছন্দ অপছন্দ আপনার কোনটা, চা না কফি? দুটোই। সাগর না পাহাড়? সাগর না পাহাড়, দুটোই। ঠান্ডা না গরম? নাতিশীতোষ্ণ। গ্রাম না শহর? গ্রাম। স্যাড সং না রোমান্টিক সং? দুটোই। বাইক না 4 চাকা? 4 চাকা। মঞ্চ না টেলিভিশন? মঞ্চ। মিষ্টি কোনটা প্রিয় আপনার? রসগোল্লা, গরম গরম রসগোল্লা। কোন খাবার খেতে? আর খাবার বলতে ভাত, ডাল, আলু পোস্ত, শাক ভাজা। আচ্ছা, আপনারা যে দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে সারা পশ্চিমবঙ্গ সারা বাংলা জুড়ে যে যাত্রা করে যাচ্ছেন, রাত্রে অনেক রাত্রিতে রুমে আসছেন, আবার সন্ধ্যার থেকে বেরোতে হচ্ছে, আপনাদের এই শরীর কিভাবে মেনটেন করে রাখছেন? তার জন্য ঘুমটা দরকার, 7-8 ঘন্টা ঘুম দরকার প্রতিদিন। আমি চেষ্টা করি ঘুমাবার, মোবাইল অফ করে, এবং খাওয়া দাওয়াটা খুব মার্জিত করতে হয়, তেল মশলা ছাড়া। আমি সেদ্ধ খাবারটা বেশি খাই, ভাত সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু ডিম সেদ্ধ বা শাক ভাজা, পেঁপে সেদ্ধ, এগুলো খাই। আর ফ্রুট একটু বেশি খাই, ড্রাই খেজুর। যাত্রার প্রিয় ডায়লগ কোনটা? আপনার করা অভিনয় তো যাত্রার প্রিয় ডায়লগ কোনটা? এটা তো খুব মুশকিল প্রশ্ন, মানে এত প্রোডাকশনের মধ্যে। এটা গত বছর বাগদি ছেলেতে একটা ডায়লগ ছিল, তো এবছর যেমন একটা ছোট ডায়লগ রয়েছে। সেই জন্য তো বলে, দুমুঠো ভাতের জন্য যে মাকে কাঁদতে হতো রোজ, সেই মায়ের শ্রাদ্ধের দিনে পোলাও মাংসের ভোজ। ছোট্ট একটা ডায়লগ, কথাটা কতটা বাস্তব। তো এটা আমার খুব ভালো লেগেছিল উৎপলদার লেখা। যাত্রার প্রিয় গান কোনটা আপনার? গান একটা রয়েছে প্রিয় গান, কিন্তু গানটা সেভাবে প্রকাশ পায়নি মিডিয়াতে। প্রদীপ ঘোষ, শ্রদ্ধেয় প্রদীপ ঘোষের লেখা ছিলেন, ওনার সুর ছিলেন। পালার নাম ছিল বোধনেই কি বিসর্জন। আমার এখনো পর্যন্ত, আমি এখনো গুনগুন করে ওই গানটা করি। আচ্ছা, হয়ে যাক না তুই লাইন রে। কেন ভাবো আমার কথা, কেন থাকো রাত জেগে, কেন ভাবো আমার কথা, কেন থাকো রাত জেগে, কি আছে আমার মাঝে আমি যে
হুম 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 হুম, কেন ভাবো আমার কথা। আমি 5 বছর পর আপনি আপনাকে 5 বছর কি 10 বছর পর আপনি আপনাকে কি জায়গায় দেখতে চাইছেন? 5 বছর পর নিশ্চয়ই এখন যে জায়গা আছে তার থেকে অনেক আরেকটু ডেভেলপ করতে চাইবো। 5 বছরে যেটুকু ডেভেলপ হওয়া উচিত সেটা দেখতে চাইবো। আমি ধীরে ধীরে এগোতে চাই। আর 10 বছর যদি বলেন তাহলে যদি বুড়ো হয়ে যায় তখন তো বাবার পাঠ করতে হবে। দেখা যাক 10 বছরটা আসুক। তবে 5 বছর পর আমি 5 বছরে যেটুকু যাওয়া উচিত আমি সেটাই দেখতে চাই। এখন যে পজিশনে আছি তার থেকে 5 বছরে নিশ্চয়ই ডিমোশন করবো না, আমি প্রমোশনটাই করতে চাইবো উপরের দিকে। চেষ্টা করব ভালো পালা করার, ভালো অভিনয় করার, ভালো গান করার, ভালো সংলাপ বলার, সবকিছুতে এখন যা আছে তার থেকে 5 বছরে নিশ্চয়ই ভালো কিছু করব, কারণ আমি চেষ্টা করছি, আমি শিখছি। আচ্ছা, পাড়া লিখতে ইচ্ছা করে না? না, পারি না, আমার মধ্যে নেই ওটা, আমি পারবো না। আমি পালা কোনো বই অভিনয়ের মানে কোনো যাত্রার বই পড়েও আমি কিছু বুঝতে পারি না। আমি যখন পাঠটা পাই, পাঠটা পাওয়ার পর আমি ওটাকে দেখে ওই রসটামে গেলাম, আমাকে চরিত্রটা বুঝে নিলাম কি, ওইটাই করতে পারি। আর পারি না, আসে না, সবার মধ্যে সবটা হয় না। ডাইরেকশন দিতে? ডাইরেকশন দিয়েছিলাম, ডিরেকশনটা এই গত বছর মনোনিকা অপেরাতে। এবছর ভালো চললো, সবাই বললো ভালো লাগলো। তো ওটা সাথীদের রিকোয়েস্টেই করেছিলাম। তো এগুলো কি ধৈর্যের ব্যাপার তো ভীষণ। আমি একটু স্বচ্ছ মানে খোলামেলা একটু থাকবো, তাই সময় দিতে পারবো না হয়তো। দিতে চেষ্টা করলে পারবো ওটা ডিরেকশনটা করতে। তো কিন্তু আমি যেতে চাই, থাক, আমি অভিনয় নিয়েই থাকতে চাই, আমার অভিনয় একটার জিনিসের উপরেই থাকতে চাই। আপনার মহামূল্যবান সময় থেকে যাত্রাকথা চ্যানেলকে যে সময়টা দিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরও অনেক ধন্যবাদ যে এরকম আমার কাছে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। যাত্রা কথা চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে অনেক ধন্যবাদ জানাবো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যেভাবে পাশে ছিলেন, যেভাবে আছেন, আগামীতেও থাকবেন এই যাত্রা কথা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে নজর রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যাত্রার অনেক অনেক অজানা তথ্য কথা, যাত্রার খবরাখবর, যাত্রার ঘটনাবলী, যাত্রার নতুন নতুন ভিডিওস, কোন যাত্রাপালা কোথায় হচ্ছে সেটাও জানতে পারবেন, নতুন নতুন পোস্টার এবং যাত্রা সংক্রান্ত অনেক ব্যাপার আপনারা জানতে পারবেন। তাই চোখ রাখতে যাত্রা কথা চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন।